সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিজয়ের মাস, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মাঝখানে আছেন অধ্যাপক মেজবা কামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, এবং ওই প্রান্তে আছেন হারুন হাবিব, মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা এবং রণাঙ্গন সংবাদদাতা। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। গৌরব আর অহংকারের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা, মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় দলীয় রাজনীতির বহমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা দ্বিতীয় দিনের বৈঠকে চূড়ান্ত, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু। বিভাগীয় ও জেলা পর্যায়ে ১৭৫টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন। এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। বলা হচ্ছে শুরু হয়ে গেছে ডিসেম্বরের মাস, বিজয়ের মাস আমাদের। আজ এখানে যেমন আনন্দ আছে তেমনি বেদনার কিছু কথাও এখানে আছে। ঠিক চূড়ান্ত বিজয়ের দুদিন আগেই দেশের কৃতি সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে তারপরও একটা জিনিস যেটা আছে যে এই ৪৪ বছরে আমাদের প্রাপ্তিটা সবারই এটা হলো যে প্রাপ্তিটাকে খাটো না করাই উচিত। প্রাপ্তির ইয়াটা মানে সীমার ইয়াটা অনেক বেশি, আমরা পাইনি অনেক জিনিস হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এই যে ডিসেম্বর মাসটা আমরা যেভাবে গণমাধ্যম যেভাবে ডিসেম্বর মাসকে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে কি সার্বিকভাবে সব সাধারণ মানুষের মধ্যে এই চেতনাটা, ডিসেম্বরের চেতনাটা প্রত্যেকটা মানুষের মধ্যে কি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে? আমি এই প্রশ্নটা আসার আগে আপনার প্রথমটা যেটা বলছিলেন যে দুদিন বিজয়ের দুদিন আগে, আসলে দুদিন না, এটা সারা বছরই ধরেন হত্যাযজ্ঞ চলেছে। তবে ১লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভয়াবহ জিনিস ছিল, ভয়াবহ পরিকল্পিত প্রত্যেকটা জায়গাতেই আক্রমণ করেছে, প্রতিটি জায়গা পেশার মানুষকে তারা হত্যা করার চেষ্টা করেছে। সুতরাং আজকের দিনটি সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আর ১লা ডিসেম্বরে আমরা বাংলাদেশের প্রায় ৪০% অঞ্চল মুক্ত করে ফেলেছিলাম ৭১ সালে। ৩ তারিখে ভারতীয় বাহিনী সর্বাত্মক যুদ্ধ আমাদের সাথে মিত্র বাহিনী হিসেবে যোগ দেয়, কিন্তু তার আগে ১ তারিখে কিন্তু আমরা প্রায় ৪০% এলাকা আমাদের মুক্ত ছিল। সুতরাং আমরা মনে করি যে ১ তারিখটা খুব ইম্পর্টেন্ট, এবং সেজন্য বিজয়ের মাস এই নামকরণ হয়েছে মাসটি। নাহলে শুধু আমরা বিজয় দিবস করেও শেষ করতে পারতাম, কিন্তু পরম্পরা বিজয় হয়েছে। কিন্তু সেই বিজয়ের ইতিহাসটা সেটি কি নতুন প্রজন্মের সামনে বা জনপদের মানুষগুলোর মধ্যে সেরকম ৭১, ৭২, ৭৩ সালে যেরকম ছিল এখন কি আছে কি? প্রশ্নটা কিন্তু সঠিক। এখন অনেক বেশি টিভি চ্যানেল, পত্রপত্রিকা, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও একটা বিরোধী রাজনৈতিক শক্তির প্রচারণা এবং কৌশল আমার কেন জানি মনে হচ্ছে আমাদের চেয়ে অনেক শক্তিশালী এবং সুচিন্তিত। আমাদের এই জায়গায় সরকার, সরকারি প্রতিষ্ঠান, আমরা নিজেরা যারা কাজ করছি, সংস্কৃতি কর্মীরা বা আমাদের পেশাজীবীরা যারা আছেন, তারা আমরা সম্মিলিতভাবে কোনো রকম কার্যক্রম গ্রহণ করতে পারিনি যেখানে আমরা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত সমস্ত কথাগুলো বুঝিয়ে দিতে পারবো। এক, দ্বিতীয়ত আমার কোথাও যদি মনে হচ্ছে শিক্ষা কার্যক্রমের একটা ঘাটতি আছে বড়। শিক্ষা কার্যক্রমে দীর্ঘ সময় ধরে আপনারা দেখবেন যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিসমূহ অথবা তাদের সাথে হাত মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোই ঠিকমতো উপস্থাপন করা হয় না থাকাতে একটা জিনিস তো দাঁড়িয়ে গেছে। আর ধরেন মানে আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা কখনোই কিন্তু মুক্তিযুদ্ধকে হাইলাইট করে নানা কিছু করিনি। যেমন আমরা শুধু একদিন দুদিন ধরেন ২৬শে মার্চ, ২৫শে মার্চ কাল রাত্রি, ৭ই মার্চ, ১৬ই ডিসেম্বর এরকম করি, পার্টিকুলার ডেজকে আমরা দিবস পালনের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। এটিকে নিয়ে যে একটা চেতনা প্রবাহে
একটা ভিন্ন রকম অনুরণন করতে হবে, সেটি করতে পারি। সেটার জন্য যে টুলসগুলি ওগুলো কিন্তু আছে, এই টুলসগুলো ব্যবহার করছি না। যদি টুলসগুলো ব্যবহার করা যেত, আমি নিশ্চিত যে বাংলাদেশের চেহারা এরকম আপনি যেটা বলছেন সেরকম নয়। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে যেরকম হওয়া উচিত ছিল এত আয়োজনের পরেও সেটি হচ্ছে না। এত আয়োজনের মধ্যে আসলে কী হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, কবিতা হচ্ছে, নাটক হচ্ছে, টেলিভিশন প্রোগ্রাম হচ্ছে, এগুলো কোথাও যে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গায় থেকে যাচ্ছে। এন্টারটেনমেন্টের বিয়ন্ড এন্টারটেনমেন্ট যেটা আমাদের চিন্তা করতে হবে, পার্টিসিপেশন অফ দ্য অডিয়েন্স, এইটাতে ঘাটতি হচ্ছে বলে আমার ধারণা। সেটার জন্য একটা কার্যক্রম নেওয়া উচিত। অবশ্যই আপনার কথার সাথে একমত যে তেমনভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং এটির বিজয় গাথাগুলো জনগণের মধ্যে এখন পর্যন্ত সেলিব্রেটেড হচ্ছে না, সেটা আমরা স্বীকার করি। তবে ওভারঅল কিন্তু একটা পজিটিভ জায়গা মানে একটা আছে, জায়গায় এগুচ্ছে। স্যার এটার ব্যাপারে আপনার ইয়েটা কোন জায়গায়, মানে আপনার বিশ্লেষণটা কি স্যার? মানে যে জিনিসগুলো আপনার আমাদের মিডিয়া করার চেষ্টা করছে, আপনি যেটা বললেন যে গোটা ডিসেম্বর মাসটা জুড়ে, কিংবা আমি দেখেছি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে, কিংবা গোটা মার্চ মাস জুড়ে, এমনকি আমাদের যেহেতু পহেলা বৈশাখ এপ্রিলে, সেই এপ্রিলটা জুড়ে আমাদের যে অনুষ্ঠান মালাগুলো করতে থাকে সমস্ত মিডিয়াগুলো, সেটাতে করে সারা দেশের মানুষের মধ্যে সচেতনায়নের কাজটা অনেকটা এগোয়। বিশেষ করে তো নতুন প্রজন্ম, যাদের ৭১-এর পরে জন্ম, তাদের কাছে আমাদের চেতনার কথাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমাদের যেভাবে করা দরকার, মিডিয়া তো একমাত্র মাধ্যম নয়, আরও তো বহু মাধ্যম আছে। তো সেই মাধ্যমগুলোকে আমরা কতখানি কাজে লাগাতে পারছি, মানে আমরা সমগ্র জনগণকে কতখানি ঐক্যবদ্ধ করতে পারছি, সমগ্র জনগণের কাছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে আমরা কতখানি পৌঁছতে পারছি, সেটাই হচ্ছে কথা। তো সেই ক্ষেত্রে আসলে যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা এখনো পারছি না, এবং সেই জন্যে আসলে প্রয়োজনটা আছে, সেটা হচ্ছে মূল কথা। এবং কিছু আইডিয়া মাফ করবেন, কিছু আইডিয়ার কথা তো দ্রুতই বলা যায়, যে যেমন ধরুন আজকে ১লা ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের শুরু, এবং এই যে বিজয়কে কেন্দ্র করে এই গোটা মাস জুড়ে কিন্তু সারা দেশের, আমি বিশেষ করে গুরুত্ব দেব যে সমস্ত স্কুলগুলো কিংবা সমস্ত কলেজগুলো, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও, কারণ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদের জন্ম হয়েছে 18 থেকে 24 বছর আগে, তো কাজে এদের এই জায়গাগুলোতে আপনার প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ক্লাস ভিত্তিক কিন্তু আপনার রচনা প্রতিযোগিতা হতে পারে, কিংবা আপনার আবৃত্তি হতে পারে মুক্তিযুদ্ধের কবিতা, গণসঙ্গীত আপনার প্রতিযোগিতা হতে পারে, মুক্তিযুদ্ধের যে গান সেটা নিয়ে হতে পারে, নাটক হতে পারে। এই জিনিসগুলো কিন্তু সর্বস্তর, আমি মনে করি একেবারে ক্লাস পর্যায়ে ধরে ধরে হওয়া দরকার। তাহলে যেটা এটা স্কুল কর্তৃপক্ষ আয়োজন করবে, এবং স্কুলগুলো পরিচালনার সাথে তো আমাদের নাগরিক সমাজ আছে, সেই নাগরিক সমাজ, অভিভাবকদেরকে সম্পৃক্ত করে কিন্তু এই অনুষ্ঠানগুলো হওয়া দরকার। আর আমি মনে করি যে আমাদের মুক্তিযোদ্ধারা অনেকেই তো এখনো আছেন, হ্যাঁ, এই আমার দুই পাশে দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আছেন, আমি নিজে একজন কিশোর মুক্তিযোদ্ধা। তো সেদিক থেকে আমি মনে করি, ৭১-এর কথা বলছি, যে সেদিক থেকে মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের স্মৃতিচারণ, হ্যাঁ, একটা তরুণ প্রজন্মের কাছে, স্কুলের বাচ্চার কাছে যদি একজন মুক্তিযোদ্ধা যান, তার কথা বলেন, স্কুল কর্তৃপক্ষ যদি তাকে ডেকে নিয়ে যান, এবং ধরুন আপনার শুধু মুক্তিযোদ্ধা কেন বলবো, আমাদের যারা ৭১ দেখেছেন, হ্যাঁ, তারা যদি, আমার বাড়িতেই তো দেখেছেন, হ্যাঁ, যে বাচ্চাটা আজকে বড় হচ্ছে সেই বাচ্চার বাবা মা দেখেছেন, চাচা দেখেছেন, খালা দেখেছেন, মা দেখেছেন, তারা যদি ৭১-এর কথাগুলো বলেন, তাহলে আমি মনে করি যে এটা কিন্তু একটা বড় কাজ হবে। স্যার এখানে আমি আপনার সাথে একটা সেটা হলো, স্যার যখন বলতে যাবে, স্কুলে বলেন, যে কোনো প্রতিষ্ঠানে বলেন, প্রাতিষ্ঠানিকভাবে বলেন, অথবা কোনো গ্রাম পর্যায়ে বলেন, বা মনে করেন যে বা একটা পরিবারের 4টা পরিবারের মধ্যে বলেন, সেই জায়গায় তো একটা স্কোপ দেওয়ার মানে একটা দিতে হবে, যে না এই স্কুলে আজকে যদি এটা প্রোগ্রাম থাকে তাহলে এটা করা যাবে। কেউ যদি এটা ইনিশিয়েটিভ না নেয়, এবং সবচেয়ে বড় মানে টুলসটা হচ্ছে সরকারের। আমি সেখানে আসছিলাম যে এটা কিন্তু আপনার আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগের অংশ হতে পারে, হ্যাঁ। ধরুন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনামা কিন্তু যথেষ্ট, হ্যাঁ, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভাই আছেন, তিনি যদি একটা নির্দেশনামা দেন, বা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, হ্যাঁ, সেই মন্ত্রী আছেন, তিনি যদি একটা নির্দেশ দেন, তাহলে কিন্তু সারা দেশের সমস্ত স্কুলগুলো সেটা করবে। এবং স্কুল কেন, শুধু মাদ্রাসাগুলো, সেটা কিন্তু খুব জরুরি বিষয়। এবং এখানে আমার মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে যে
আমাদের স্কুলগুলোতে জাতীয় সঙ্গীত গীত হয়, আমাদের এখানে জাতীয় পতাকা ওঠে, মাদ্রাসাগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না জাতীয় না, সঙ্গীত গাওয়া হয়। মানে কাওমি মাদ্রাসার কোনো ক্ষেত্রেই হয় না, কওমি মাদ্রাসার আলিয়া কোনো মাদ্রাসায় ক্ষেত্রে- হয় কিছুটা। হ্যাঁ হ্যাঁ, আলিয়া মাদ্রাসা তো আমাদের ওই মেকানিজমের মধ্যে, তাও কিন্তু পুরো পড়াশোনার সবাই না। সাথে কিন্তু মেকানিজম কওমি ছিল। মাদ্রাসা করে কওমি না। মাদ্রাসা করে না। না, ওরাই এমনকি বেশি। এমনকি ভাই আমি ঢাকার কোন ইংলিশ মিডিয়াম স্কুলে দেখেছি তারাও করে না, তারা হ্যাঁ। করে না। ইংরেজি মাধ্যম কয়েকটা স্কুল ইংরেজি আছে। মাধ্যম বেশ কিছু স্কুলই করে না। তো ফলে আপনার এই সমস্ত জায়গাগুলোতে আপনার জাতীয় সঙ্গীত মানে গাওয়া এবং জাতীয় পতাকা নিয়মিতভাবে উত্তোলন করা, এই জিনিসগুলো খুবই দরকার। আরেকটা জিনিস আমি মনে করি, যেটা আসলে বাচ্চু ভাইয়ের কথা থেকেই আমার শুনতে শুনতে মনে হচ্ছিল, যে যে ব্যাপক সংখ্যক মানুষকে সমাবেশিত করা, এই কর্মকাণ্ডগুলো ধরুন বাচ্চাদেরকে টার্গেট করে, ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে আমরা করলাম, সেটা একটা তো আছেই, কিন্তু আমাদের যে লক্ষ কোটি যে তরুণ, যুবক এবং বয়স্ক মানুষ আছেন, তাদেরকে নিয়ে তাদেরকে সংযুক্ত করে আমাদের কিন্তু প্রচুর সভা সমিতি, আলোচনা, মত বিনিময়, এগুলো কিন্তু এই মাসগুলোতে অন্ততপক্ষে ডিসেম্বর এবং মার্চে মুক্তিযুদ্ধকে ঘিরে তো হতেই পারে, এবং এই জিনিসগুলো খুব দরকার। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু বাধ্যতামূলক করাটা খুব জরুরি। এবং সে যে কোনো বিষয় পড়ুক, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ুক, কিংবা সে মেরিন ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাই পড়ুক না কেন, তার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ করাটা বাধ্যতামূলক হতে হবে। আমি দেখেছি আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা সোভিয়েত ইউনিয়নে, যে সেখানে কিন্তু তার নিজের জাতীয় ইতিহাস সেটা কিন্তু একেবারে বাধ্যতামূলকভাবে সবার জন্য। তো আমাদের এখানেও কিন্তু এটা করা দরকার। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর আমি মনে করি যে নারী সমাজকে এর সাথে যুক্ত করা দরকার, কারণ আমরা দেখছি কিন্তু এরা একসময়ে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা কিন্তু একসময় টার্গেট করছিল ছাত্রদেরকে, হ্যাঁ, কিন্তু এখন তারা গত কয়েক বছর ধরে বিশেষভাবে তারা টার্গেট করেছে আমাদের নারী সমাজকে, এবং নারীদের কাছে তারা যেভাবে পৌঁছচ্ছে খুব তাড়াতাড়ি নারীরা খুব ভিতরে দ্রুত, চলে যাচ্ছে। হ্যাঁ। তো সেদিক থেকে আপনার আমার মনে হয় যে তাদের কাছেও কিন্তু আমাদের যে সঠিক যে চেতনা, সেই চেতনাটাকে নিয়ে যাওয়া দরকার। আমি মনে করি যে আমাদের পরিচয়ের যে আপনার সোপানটা, সেটা কিন্তু আমার বাঙালিত্ব, আমার বাংলাদেশিত্ব, নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী, এবং যারা বাঙালি তারা বাঙালি, যারা অন্য জাতিসত্তার তারা নিজ জাতিসত্তার। কিন্তু আমাদের সবারই কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। আমার মুক্তিযুদ্ধ আমার যে আত্মপরিচয়, সে আত্মপরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটাকে বাদ দিয়ে তো কোনো জিনিস এইটাকে বাদ চিন্তা দিয়ে করার তো কোনো সুযোগই নাই। আমার সত্তারই কোনো পরিচয় আমার থাকবে না। সত্তা থাকবে না, আমার অস্তিত্ব থাকবে না। কাজেই আপনার এই যে আমার বাঙালিত্ব কিংবা আমার যে চাকমাতা, আমার মাতৃপুরা, যাই হোক, আমার যে জাতিসত্তা, আমার যে বাংলাদেশি নাগরিকত্ব এবং আমার যে মুক্তিযুদ্ধ, হ্যাঁ, আমার যে ভাষা আন্দোলন, এগুলোকে নিয়েই তো আমার সত্তা। সেই সত্তার পরিচয়টাই আমার গৌরবের পরিচয়। এইটাকে আপনার আমার মনে হয় সামনে নিয়ে আসা দরকার। হারুন ভাই, রণাঙ্গনের গণমাধ্যম কর্মী আপনি, হ্যাঁ, তখন আপনি যে স্প্রিয়া, যে সাহস নিয়ে সেই কাজগুলো আপনি করেছেন, এখন কি আপনার মনে হয় যে ওই কাজগুলো ঠিক একই গতিতে এগুচ্ছে? আসলে 1971 সাল আর 2015 সাল কখনো এক হওয়ার কথা নয়ও, কিন্তু আমার মনে হয় যে 1971 সালে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। তারপর ঘটনাচক্রে মুক্তিযুদ্ধের রণাঙ্গন পর্যায়ের কিছু সাংবাদিকতার কাজে যুক্ত হয়েছি। এগুলো ব্যক্তি জীবনের একটা বড় মানে পর্যায় আমার ব্যক্তিগতভাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এখন যে আলোচনাটা আমি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং মেজবা কামাল এরা বলছিলেন, আপনি যেটা সূত্রপাত করলেন, যে ডিসেম্বর মাসের যে আলোচনাগুলো হয়, অনুষ্ঠান সূচিগুলো হয়, এগুলোর ব্যাপকতা, এর তাৎপর্য এবং এগুলো গণমানুষের মধ্যে, ব্যাপক সংখ্যক গণমানুষের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পারছে, মূলত বোধহয় এটি আলোচনা। আমার কাছে কিন্তু বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক রাষ্ট্রের মধ্যেই পড়ে, কারণ যে রাষ্ট্র এত রক্তপাতের পর যার জন্ম, সেই রাষ্ট্রের জনক, সেই রাষ্ট্রের দ্রষ্টাকে 3.5 বছরের মাথায় কিন্তু হত্যা করা হয়, এবং হত্যা করে মুক্তিযুদ্ধে তার পরবর্তী প্রায় 2 দশক বা 2 যুগই বলা যায় একটা পরিকল্পিতভাবে
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শুধু নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিরোধী একটা বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, যার ফলে আমাদের পরবর্তী প্রজন্মের বেশ কয়েকটা কিন্তু জেনারেশন একটা বিকৃত মানসিকতা চলে আসে। এবং তারপর আপনারা ধরুন, আমি দীর্ঘ বলতে চাই না, শুধু জিয়াউর রহমান বলুন, তারপরে এরশাদ পর্যন্ত বলুন, আমরা আজ হয়তো এটা অবিশ্বাস্য মনে হবে অনেকের কাছেই, নতুনদের কাছে, কিন্তু আমরা যারা সে সময়কার মানুষ এবং ইতিহাসের প্রত্যক্ষদর্শী, আমরা তো দেখেছি যে ব্যক্তিটির জন্য বাংলাদেশ, যিনি বাংলাদেশের জনক, তার নামটি পর্যন্ত বাংলাদেশের সরকারি গণমাধ্যমগুলোতে উচ্চারণ হতো না, এমনকি 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ পর্যন্ত। এগুলো তো আমাদের দেখতে হয়েছে। এর ফলে যে একটা গ্যাপ, ফারাক হয়ে গেছে, এই ফারাকটার জন্য 90 দশকে যখন আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবেই আমার কাছে যেটা আমি দেখেছি, 90 দশক থেকে কিন্তু আমাদের একটা নিউ জেনারেশন নিউজ পেপার একটা বুম হলো, জেনারেট করলো। এবং তারপর থেকে তারপরে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আসলো, এগুলো তো আসলোই। এই যে আসার ফলে সাংবাদিকতা যারা করেন, মুখ্যত ধরে নিতেই হবে যে এদের মধ্যে একটা প্রগতিশীল মন মানসিকতা কম বেশি এদের মধ্যে আছে। এরা সেই যে একটা ব্যর্থতা দীর্ঘদিনের, যে মুক্তিযুদ্ধকে নিষ্পেষণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আড়ালে নিয়ে যাওয়া হচ্ছে, তারা খুব বেশি করে আনবার চেষ্টা করলো। এই ফলশ্রুতিতেই আপনি যেটা প্রথমেই বলছিলেন যে সংবাদপত্রে একটা কলাম ডিসেম্বর মাসে থাকছে, টেলিভিশনগুলোতে স্ক্রল যাচ্ছে এবং এই প্রতিদিনের ঘটনা প্রবাহ যাচ্ছে, এগুলোকে আমি খুব বাড়াবাড়ি মনে করি না একজন গণমাধ্যমের কর্মী হিসাবে। আমি মনে করি গণমাধ্যমের একটা সামাজিক ঐতিহাসিক দায়িত্ববোধ আছে এবং তাদের থেকেই কিন্তু এসব করছে। এবং এসব থেকেই কিন্তু, যেটা মেজবা কামালও একটু আগে বলছিলেন, যে গ্রামগঞ্জের অনেক, সব স্কুল করছে, সব মাদ্রাসা করছে নয়, এখনো নয়, কিন্তু করছে। এখন মুক্তিযুদ্ধকে খুব একটা পরিচিত নতুন করে করবার প্রয়োজন পড়ে না, যেটা আগে পড়েছে। এবং অনেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছেলে মেয়ে, তাদেরকে তো ছোট বলা চলবে না, বিশ্ববিদ্যালয়ের পর 20, 18, 25, 24, এই তো, এরাও কিন্তু অনেকের সাথে কথা বলে দেখেছি, আমার নিকটজন অনেকে দেখেছি, এরা তো 1971 সালে এসব পুরনো কথা বলে, ইন্ডিয়া তো বাংলাদেশ করে দিয়েছে। এই যে ব্যাপারগুলো মাথায় ঢুকানো হয়েছে, এই ঢুকানোর ফলে আরেকটা জিনিস হয়েছে যেটা আরো দুর্ভাগ্যজনক, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল রাজনৈতিক কারণে, পাকিস্তানের অখণ্ডতার নামে তথাকথিত মানে ধর্মকে ব্যবহার করে, তারা কিন্তু তাদের রাজনৈতিক ইসলামকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করবার একটা সুযোগ পেয়েছে বিতর্ক করার জন্য, এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার সুযোগে। সে কারণে, এবং আমরা দেখেছি, আমরা আলোচনা করছি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়, যে ধর্ম চর্চা নিয়ে কারো কোনো আপত্তি নেই। বাচ্চু একটু আগে বলছিলেন তার নিজস্ব একটা অভিজ্ঞতার কথা, ধর্ম চর্চা নিয়ে কোনো নেই, কিন্তু ধর্মকে ব্যবহার করে মানুষকে যে নিপীড়ন করা হচ্ছে এবং আরেকটা ফায়দা, রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে, সেটার বিরোধী আমরা। কাজে আমার যেটা মনে হয়, এখন যেটা চলছে, সরকার শুধু নয়, সরকার এখন একটা মুক্তিযুদ্ধের সরকার আছে, এবং আমি মনে করি, এবং আজকে আমার কাছে বলতে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে, যে এখন থেকে বাংলাদেশে যদি কোনো সরকার আসে, সে সরকার অবশ্যই, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আরো অন্যান্য সব মিলে যে সরকার, মুক্তিযুদ্ধের সরকার, অর্থাৎ মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা না করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা না করে বাংলাদেশে কোনো সরকার যদি হয়, সেই সরকারের বিরুদ্ধে মানুষের একটা বড় প্রতিরোধ হবে বাংলাদেশে। অনেকে বলে যে এখন তো যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, আওয়ামী লীগ না থাকলে তো সব শেষ হয়ে, সব জেল থেকে বের করে দেবে। আমি কিন্তু তা মনে করি না। হ্যাঁ, যদি এরকম হয় কখনো, তাহলে বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে। এইটা কিন্তু হয়েছে আমাদের নিউ জেনারেশন, যে নিউজ পেপারের যে ক্যাম্পেইন, মানুষকে জানানো, গণমাধ্যমের যে, এবং আমি নিজে সেক্টর কমান্ডার্স ফোরামে যে সংগঠনটা আছে এর সাথে জড়িত অনেক কাল থেকেই, সূত্র থেকেই আমি গ্রামগঞ্জে ঘুরে দেখেছি, বিশেষ করে গত ইলেকশন বা তার পরবর্তীতেও ঘুরে দেখেছি,
যে যারা যুদ্ধ অপরাধীদের বিচার চায় তারা জেনে শুনে চায়, এবং এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে শিক্ষিত এবং বিদেশে পড়াশোনা, দেশের উচ্চ শিক্ষিত। কেন? এরা কিন্তু খুব একটা দল যে করে সবাই তা কিন্তু নয়। তারা কিন্তু জাতীয় ইতিহাসের বিকৃতি আর চায় না, অনেক দেখেছে তারা। তারা নিজেদের ক্যারিয়ার চায়, ইতিহাসের স্ট্রেইট একটা ইতিহাস তারা চায়। কাজে আমার যেটা মনে হয়, আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আত্মতুষ্টির তো কোনো অভাব ছিল না। যদি সেটা না হতো তাহলে হয়তো ইতিহাস আরো অন্যরকম হতে পারত। দুর্ভাগ্যক্রমে আমাদের তখনকার শেষ সময়কার আমাদের যে পরাজয়গুলো আমরা ঠেকাতে পারিনি, মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি হওয়া সত্ত্বেও। এখনো বলবো মুক্তিযুদ্ধের বিজয়ী রাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তি, এদের কিন্তু আত্মতুষ্ট হবার বিন্দুমাত্র কারণ নেই। কারণ ওরা যেভাবে সংগঠিত, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সেভাবেই সংগঠিত হয়ে তাদের প্রতিরোধ করতে হবে। বাচ্চু ভাই সংগঠনের কথা, সংগঠিত হওয়ার কথা বলেছেন, কিন্তু যে দেশের সেনাবাহিনী, যে দেশের জনগণের ইয়াও কিন্তু চিন্তা ধারণাটা যারা ছিল, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা আজকে বলছে যে এই জিনিসগুলোর সাথে তারা জড়িত না, তাহলে আমরা যুদ্ধ কার সাথে করলাম? এটা তাদের 93,000 সেনা সদস্য কেন ভারতের জেলে গেল, হ্যাঁ কেন গেল, 192 জনের কেন বিচার আরম্ভ হলো, কেন বিচার হয়নি, এই জিনিসগুলো তাহলে তারা বলছে কি করে? এবং আজকে আবার গতকালকে যখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ইয়াকে ডেকেছিল, প্রত্যাখ্যান করছে আমাদের যে কোনো ইয়া হয়নি, যুদ্ধ হয়নি, হত্যাকাণ্ড চালায়নি। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইতিহাসের দিক থেকে মুখ ফিরিয়ে রাখলে ইতিহাস তো থেমে থাকে না। ইতিহাস তো এই কথা বলেছে যে 71 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যুদ্ধ অপরাধ হয়েছিল, সেই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান সংসদ, প্রথম সংসদ আমাদের স্বাধীন বাংলাদেশের, তারা 1973 সালে সেই যুদ্ধ অপরাধ আইনটি করেছিল। এই মানবতা বিরোধী অপরাধ যেটা, তার আইনটি করেছিল। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা বিশ্ব ইতিহাসে। কারণ এর আগে যে কোনো বিচার কিন্তু যেটা হয়েছে একটা মাত্র বিচার, সেটা নুরেমবার্গ, সেটা কিন্তু দ্যাট ওয়াজ এ মিলিটারি কোর্ট। এটা প্রথম সংবিধান স্বীকৃত একটি আদালত, এবং সেই আইনের বলবতে কিন্তু আজকের বিচারটা হচ্ছে 40 বছর পর। আমি মনে করি যে এখানে সংগঠিতভাবে তারা যে প্রত্যাখ্যান করতে চায়, এটা তো এখানে রাজনীতিটা আছে। হারুন যেটা বলছিল আমার বন্ধু, সে যেটা বলছিল প্রথম ভাগের সাথে আমি একমত, দ্বিতীয় ভাগের সাথে আমার আসলে একমত হতে কষ্ট হচ্ছে। ব্যাপারটা এরকম, খেয়াল না করেন, খেয়াল যদি আমরা করি, সেটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিচ্যুতিটা ঘটেছে 75-এর 15ই আগস্ট থেকে। তাতে করে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মুজাহিদ অথবা নিজামী অথবা সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা গোলাম আজম, এরা যখন বাংলাদেশের রাষ্ট্রের পতাকাটা তার গাড়িতে লাগাতে পারে, সে যখন এই দেশের জনপ্রতিনিধি হতে পারে, তখন তো একজন নতুন প্রজন্মের ছেলের কাছে এটাই প্রতীয়মান হয় যে এটি একটা নিছক রাজনৈতিক বিরোধিতা ছিল মাত্র, একটি জাতিসত্তার সংগ্রাম এবং যুদ্ধ ছিল না তার আত্মনিয়ন্ত্রণের জন্য, স্বাধীনতার জন্য। ব্যাপারটা খুবই স্থূল একটি জায়গায় এনে তারা প্লেস করতে পেরেছে, কিন্তু সাকসেসফুলি। 75-এর ঘটনাটি মধ্য আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে রাজনীতি আসলো, সেই রাজনীতিটা কিন্তু মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে ফেললো। এটা হচ্ছে সংকটের জায়গা। সেই চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে তারা যেটা করলো, আমাদের সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, এই কার্যক্রমগুলোর আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে তারা। এবং 20টা বছরের মধ্যে, 2 দশকের বেশি সময়, তারা কিন্তু খুব সুপরিকল্পিতভাবে ব্যাপারটা আমাদের মাথা থেকে ওয়াশ আউট করেছে নিউ জেনারেশনের। তাতে করে একটি লোক আজকে কিন্তু ভাবতেই পারে যে আচ্ছা ঠিক আছে, যুদ্ধ অপরাধ হয়েছিল, তখন হয়নি কেন, এত বছর পরে হচ্ছে কেন? এই প্রশ্নগুলো আমি সম্মুখীন হয়, আমি নিশ্চিত আমার এই জিনিসটাই বল, হ্যাঁ কেন হয়নি, তখন করেনি কেন, তাকে আবার কে প্রেসিডেন্ট বানাই দিল, তাকে কে মন্ত্রী বানাই দিল, প্রধানমন্ত্রী বানাইলো, কিন্তু সরকারি বানিয়েছে। এত কথার উত্তর দিয়ে তো পারা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে, যেই ন্যারেটিভটা আমরা বলার চেষ্টা করি যে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশের যুদ্ধ অপরাধ হয়েছে, তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরে আর হয়নি, এখন আবার হচ্ছে এদের, কিন্তু এই যে হয়নি এখন আবার হচ্ছে, এইখানে একটা ধোঁয়াশা জায়গা আছে, ওইটা আর পরিষ্কার করে আমরা বলছি না। এই কথাগুলি পরিষ্কার করতে হবে যে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি,
বিশেষ করে অর্থনীতি এবং রাজনীতি, শিক্ষা, সকল জায়গায় তার জায়গাটি করেছে। করে সে যে নতুন ন্যারেটিভটা দিয়েছে, এটা আমার আদার 20-25 বছর চলেছে, মানে কনফিউজিং এটার ভিতরে এবং কনফ্লিক্টের জায়গাও নিয়ে গেছে। এবং সেটা আমি বারবার বলছি, এটা নিছক রাজনৈতিক কনফ্লিক্ট দেখিয়েছে, কিন্তু এটা যে একটি জাতির একেবারে জাতিসত্তার বাঁচা মরার লড়াই ছিল মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু বলার চেষ্টা হয়নি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ঘটনাটা, এবং সেখানে ধর্মকে আমদানি করেছে। ধর্মের মতো এরকম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানুষের জীবনে, সেটিকে নিয়ে এসে যখন রাজনীতির সাথে জুড়ে দিয়েছে 75-এর পর, তখন কিন্তু পুরো দেশের পুরো প্রেক্ষাপটটা বদলে গেছে। এখন আপনাকে লড়াই করতে আমরা কিন্তু এই জায়গায় যেটা জুড়ে দিয়েছে, এটার জন্য কিন্তু আমরা ফাইট করে আলাদা হয়েছি। অন্যতম সেটাই বলছি, অন্যতম রাষ্ট্র থেকে বা রাজনীতি থেকে ধর্মটা আলাদা থাকবে, ধর্মটা ব্যক্তিগত যার যার থাকবে, পবিত্র ধর্ম পালন করবে, যেটা হারুন বলছিল। আমি এখন যে কেউ যদি ধর্ম নাও মানে, সে নাও মানতে পারে, সেটা তার অধিকার। কিন্তু কথা হচ্ছে কেউ কাউকে বাড়াবাড়ি করবে না। যে পালন করছে সেও বাড়াবাড়ি করবে না, যে পালন করছে না সেও বাড়াবাড়ি করবে না। কিন্তু আপনি ধর্মকে ব্যবহার করলেন, মুক্তিযুদ্ধকে নিগৃহীত করলেন, আপনি খেয়াল করেন, তাতে করে এমন একটা মোড়ক নতুন রাজনীতি নিয়েছিল, যেটি কিন্তু দীর্ঘ সময় অত্যন্ত সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনা, সাফল্য বলতে তাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে। এখন যখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ 2008-এর পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তখন যে সংকটটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ। এবং দেশের মধ্যে মুজাহিদ যে কথা বলেছিলেন যে দেশে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এবং যুদ্ধ অপরাধী নেই, একই কথা পাকিস্তানের ফরেন মিনিস্টার থেকে আজকে বলছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে ঘটনাটি কিন্তু 71-এ শেষ হয়ে যায়নি। আমরা যদি শেষও করে দিতে চাই যে ঠিক আছে যুদ্ধ অপরাধ হয়েছে, সেটা বিচার হলো, শেষ করে দিলাম, পাকিস্তানের জনগণ, আমরা বন্ধু রাষ্ট্র, আমার ধারণা পাকিস্তানের একটি অত্যন্ত স্বার্থান্বেষী মহল সেই কাজটি ঘটতে দেবে না। সুতরাং লড়াইটা আরো দীর্ঘস্থায়ী হবে, এটা আমার বিবেচনা। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, আমি ফয়জুল ইসলাম, আমি গাইবান্ধা থেকে বলছি। জি, আমি বলতে চাচ্ছিলাম যে শিবির হচ্ছে শয়তানের দোসর, জামাত হলো এজিদের প্রেতাত্মা, আচ্ছা হচ্ছে আর হলো জিও হচ্ছে পলাশী মির্জাপুর, আচ্ছা খালেদা হচ্ছে ঘসিটি বেগম, আর তারেক হলে মির্জাপুরের পুত্র বীরন, আর জামাত কেটে গেছে মনে লাইনটা, দুঃখিত লাইনটা কেটে গেছে আলোচনায়। স্যার, জি, আমার যে ইয়েটা আছে যে আজকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর যেটা বলছে গত কয়েকদিনে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, খুব মজার ব্যাপার, পাকিস্তানের হামিদুর রহমান কমিশন হয়েছিল জুলফিকার আলী ভুট্টোর ইয়েতে, এবং সেই কমিশনে রিপোর্ট দেওয়া হয়েছে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এবং তারা বলেছে যে এটা সবচেয়ে বড়, পাকিস্তানের সামরিক বাহিনীর মেজর থেকে জেনারেল পর্যন্ত সরাসরি সবচেয়ে বেশি এইটার মধ্যে ইনভলভ ছিল। এবং পাশাপাশি শুধুমাত্র তাই না, সেখানে গণধর্ষণের কথাও উনি, লুণ্ঠন সবকিছু উনি উল্লেখ করেছেন। হ্যাঁ, এখন তাদের মানে পাকিস্তান সরকারের মধ্যে দুটো বক্তব্য চলে আসে, এবং উনি বলেছিলেন যে এদের বিচার করা দরকার। কমিশন কিন্তু এই রিপোর্ট দিয়ে গেছে, আপনি ভালো করে জানেন স্যার, সে সময় ভুট্টোর কি ভূমিকা ছিল। তারপর উনি যখন এটা করেছেন, ওনাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দিয়ে গেছে। তাহলে কোন সাহসে, মানে কোন প্রেক্ষাপটে পাকিস্তান কোন ইয়েতে এটা বলছে, একজন ইতিহাসবিদ হিসেবে আপনার কি মনে হয়? প্রথমত আমি বলবো যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্টটা, ওই রিপোর্টটা কিন্তু আংশিক রিপোর্ট। কারণ আপনার 71-এর যে ভয়াবহতা, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এত বড় গণহত্যার মানে নিদর্শন খুব খুঁজে পাওয়া যায় না। তো সেই যে 71-এর যে বিভৎসতা, সেই বিভৎসতা কিন্তু যথাযথভাবে হামিদুর রহমান কমিশনের মধ্যে রিফ্লেক্টেড হয়নি। এই কথাটা বলার পরে আমি যে কথা বলবো যে তারপরেও সেই রিপোর্টের মধ্যে যেটুকু এসছে সেটুকু কিন্তু আপনার পাকিস্তানের যে যুদ্ধাপরাধ সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হামিদুর রহমান কমিশনের সেই রিপোর্ট, সেটা কি আপনার ভুট্টো সরকার গ্রহণ করেছিল? হ্যাঁ, আমরা কিন্তু সেরকম কোনো এভিডেন্স জানি না। সেটা একটা রিপোর্ট, সেই রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, এবং আপনার তার পরবর্তীকালে যত পাকিস্তান সরকার এসছে, তারা কেউই কিন্তু সেটা
অনুযায়ী কাজ করেনি। যদি তারা করত তাহলে পাকিস্তান তার যুদ্ধাপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করত বাংলাদেশের কাছে, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান কিন্তু ক্ষমা চায়নি। বরং আপনার এখন তো উল্টো কথা, এতদিন আমরা অন্য কিছু শুনে আসছিলাম, ওর বিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। এখন গতকাল যেটা আমাদের ভারপ্রাপ্ত হাকিমের সঙ্গে ডেকে বলেছেন, ওটা তো ভয়াবহ কথা, যে পাকিস্তান ওখানে কোনো জিনিস সাথে যুক্ত ছিল না, কোনো গণহত্যা করেনি, চালানি, হ্যাঁ, এবং তার দায় দায়িত্ব পাকিস্তানের না। তাহলে আমরা কার সাথে লড়াই করলাম? আমি এটাই বলেছি। শুধু তাই নয়, তারা এটাও বলেছে যে বাংলাদেশ সরকার ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করছে। এই একই কথা কিন্তু তারা 1971 সালে গোটা বছর জুড়ে করেছে, সারা বিশ্বে তারা এটা প্রচার করার চেষ্টা করেছে যে আমাদের মুক্তিযোদ্ধারা যা করেছেন, আমরা যে সংগ্রাম করছিলাম সেই সংগ্রামটা তারা বলেছে যে এটা হচ্ছে ভারতের চক্রান্ত, ভারতের ষড়যন্ত্র এবং ভারতীয় এজেন্টরা তারা এই কাজগুলো করেছে। তো 1971 সালে তারা যে কথা বলেছে, আজকে 2015-তে দাঁড়িয়ে তারা কিন্তু সেই একই কথা বলছে। কাজে তার মানে পাকিস্তান কিন্তু তার জায়গা থেকে এতটুকু নড়েনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে আমরা কিন্তু আমাদের ফরেন পলিসির লক্ষ্য প্রথম থেকেই করেছিলাম যে আমাদের কারোর সাথে শত্রুতা নয়, আমরা সকলের সাথে বন্ধুত্ব করতে চেয়েছি। কিন্তু আমরা আমাদের দিক থেকে এই যে ঔদার্য, সেই ঔদার্য পাকিস্তানের প্রতি প্রদর্শন করা উচিত কিনা, আমার কিন্তু এখন সেই প্রশ্ন জাগছে যে পাকিস্তানের সাথে আমাদের কেন এই সম্পর্ক রাখতে হবে? যে আপনার মানে যে সমস্ত অপরাধকে অস্বীকার করছে এবং আমাদের যে মহান মুক্তি সংগ্রাম, এবং আজকে আমরা 71-এর ঘাতক দালালদের বিচার করার মধ্যে দিয়ে আমরা যে আমাদের সেই ইতিহাসের যে ক্ষত, সেই ক্ষতকে আমরা কিছুটা নিরাময়ের চেষ্টা করছি, এবং আমরা সর্বোপরি আমরা জাস্টিস প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। সেখানে তাদের এই যে ভূমিকা, সেইখানে তাদের সাথে আমাদের সম্পর্কের দরকারটা কি? আমি অন্তত মনে করি যে অনতিবিলম্বে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের জায়গাটাকে আপনার ডাউনগ্রেড করা উচিত। ওখানে আমাদের পুরো হাই কমিশনার পর্যায়ে কোনো লোক রাখার দরকার নাই। সেখানে আপনার যদি আমাদের সেক্টর কমান্ডার্স ফোরাম কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি করেছেন, আমি তাকেও সমর্থন করি। আর যদি সরকার এই মুহূর্তেই সেই জায়গা পর্যন্ত না যেতে চায়, তাহলে আমি মনে করি যে সম্পর্ককে ডাউনগ্রেড করা উচিত। সেখানে একজন সাধারণ মানের কোনো অফিসার থাকবে না, আর কেউ থাকার দরকার নেই। আর আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তারা কি চাইছে, তারা আসলে এটা বুঝতে পারছে যে 71-এর ঘাতক দালালদের বিচারিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু পাকিস্তান শুধু তাদের যুদ্ধাপরাধ নয়, তারা তো ছিল অক্সিলারি ফোর্স, কিন্তু সেখানে মূল ফোর্স তো পাকিস্তানি আর্মি। কাজে পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান সরকারের তখনকার যে যুদ্ধাপরাধ, সেই যুদ্ধাপরাধের বিষয়টা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীর সামনে আসছে। আসলে তো আমাদের 71-এর জেনোসাইড আপনার বিকেম এ ফরগটেন জেনোসাইড। তারা সারা পৃথিবী কিন্তু প্রায় ভুলেই গেছিল আমাদের জেনোসাইডের কথা। আজকে 71-এর যে আপনার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই জেনোসাইড, সেই গণহত্যার কথা আবার সারা পৃথিবীর সামনে আসছে, এবং তার দায় দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে, তার তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা পাকিস্তান বুঝতে পারছে, সেজন্য সেটাকে তারা ঢাকার জন্য তারা কিন্তু আজকে এই কথাগুলো বলছে। তো আমি মনে করি যে পাকিস্তানের এই যে আপনার স্পর্ধা, এই স্পর্ধার যোগ্য জবাব দেওয়া উচিত। এবং আপনার পাকিস্তান আসলে শুধু 71-এ না, 71-এর পর থেকে সর্বসময় তারা অত্যন্ত তৎপর ছিল। বিশেষ করে 75-এ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আমাদের সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করেছে, এবং তাদের ছত্রছায়ায় যেভাবে আপনার এই 71-এর প্রেতাত্মারা তারা যেভাবে এখানে পুনর্বাসিত হয়েছে, পাকিস্তানপন্থীরা যেভাবে পুনর্বাসিত হয়েছে, সেই প্রক্রিয়ায় কিন্তু তাদের সক্রিয়তা বেড়েছে। পাকিস্তানি ISI বরাবর এখানে অত্যন্ত তৎপর ছিল। 10 ট্রাক অস্ত্র মামলায় তো প্রমাণ করে যে আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে তারা কিভাবে সক্রিয় থেকেছে। কাজেই আপনার এই পাকিস্তান এবং পাকিস্তানি নানা সংস্থা, পাকিস্তানি এজেন্টগুলো, এই যে সাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের এই যে ফাঁসির ঘটনার পরে পাকিস্তানের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া প্রমাণ করে দেয় যে এরা হচ্ছে পাকিস্তানি এজেন্ট। মুক্তিযোদ্ধারা কখনো ভারতীয় এজেন্ট ছিল না, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের এজেন্ট।
তারা এই দেশের মানুষের প্রতিনিধি। আর এই সাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নিজামী, গোলাম আজমরা হচ্ছে পাকিস্তানি এজেন্ট এবং তারা পাকিস্তানের পক্ষে এখানে ভূমিকা পালন করেছে। এবং এই জায়গায় আপনার আজকে স্পষ্টভাবে এদেরকে চিহ্নিত করা দরকার। আমি কথাটা শেষ করব এই বলে যে আজকে কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে ৭১-এর ঘাতক দালালদের তালিকা প্রণয়ন করা, আমাদের রাজাকার আলবাদতদের তালিকা, আল শামসের তালিকা এবং যত এরকম অক্সিলারি ফোর্সেস ছিল তাদের তালিকা, শান্তি কমিটির তালিকা, এগুলো আমাদের তৈরি করা দরকার এবং এদেরকে জনসমক্ষে আপনার এদেরকে এক্সপোজ করা দরকার। তালিকা আছে কিন্তু। সেই তালিকাগুলোকে আপনার আমরা শেষ পর্যায়ে আছি। হারুন ভাই একটু বলবেন যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তান যেভাবে ঠিক আবার এমন সময়ে এসে কথাগুলো বলেছে যখন আমরা স্মরণ করছি সেই ৭১-এর যারা যোদ্ধা যারা মারা গেছে, শহীদ হয়েছে, বিভিন্নভাবে মানুষ, যত মানুষ মারা গেছে তাদের ঠিক সেই সময় কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের বক্তব্য দিয়ে ধাক্কা দিচ্ছে, আবারও মনে করিয়ে দিচ্ছে যে তারা সেই সময় যে কাজগুলো করেছিল ভালোর জন্য। আপনি রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনার পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার কি মনে হয়? আসলে আমার যেটা মনে হয়, আমরা জানি যে কদিন আগে যখন সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাঁসি হলো, পাকিস্তান সরকার পররাষ্ট্র দপ্তর গত একটা বেশ 22 তারিখে একটা শক্ত প্রতিক্রিয়া জানালো যে তারা বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ। তারপরে পরেই কিন্তু পাকিস্তানের খুব নামকরা একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর, উনি একটা সুন্দর কথা বললেন যে পাকিস্তানের প্রতিক্রিয়া এটা আবার নতুন করে প্রমাণ করলো যে ও দুজন পাকিস্তানের স্বার্থ রক্ষার্থে চর হিসেবে বাংলাদেশের ছিল। তো এগুলো পাকিস্তানের লোকদের বলা, আমাদের বলা না। মানে আসমান জাহাঙ্গীর বলেছেন। আসমান জাহাঙ্গীর। তো আমার যেটা মনে হয়, উনি এটাও বলেছিলেন যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত এর আগে একবার। পাকিস্তানের একটা ভালো সিভিল সোসাইটি আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের সময় জেল খেটেছেন প্রতিবাদ করে, জানি কবি ফয়েজ আহমদ ফয়েজের কথাও জানি আমরা। তারপরে তো আরো অনেকে আছেনই। তার পরবর্তীকালেও আমরা বিগত অনেক বছর ধরে দেখছি যে পাকিস্তানের মাঝে মধ্যে ছোট হলেও একটা ডেমনস্ট্রেশন হয় যে বাংলাদেশের কাছে ক্ষমা চাও। কেন? যে বাংলাদেশ, আমাদের দেশের সেনাবাহিনী বাংলাদেশে যা যা করেছে এটা অমার্জনীয় অপরাধ, ক্ষমা চাওয়া উচিত, বন্ধুত্ব করা উচিত। এবং পাকিস্তানের কোন সরকার আজ পর্যন্ত, ইভেন কি মিলিটারি ডিক্টেটরের যে সরকার ছিল, এরকম প্রতিক্রিয়া কখনো দেয় নাই যেটা এবার একটা সিভিলিয়ান গভর্নমেন্টের থেকে এসেছে। কেন এসছে? মেজবা কামাল বলছিলেন ওদের আতে ঘা লেগেছে, ওদের পাকিস্তানের যে সত্যিকার চেহারাটা 1971 সালে বাংলাদেশের মাটিতে ধর্মের নামে এবং পাকিস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতার নামে করেছে, যে গণহত্যা করেছে, নারী নির্যাতন করেছে, এগুলো এই ওয়ার ক্রাইমস ট্রায়ালের প্রসিডিংসে, হিয়ারিংয়ে আসছে। এবং এটা শুধু সারা বিশ্ব জানছে তাই নয়, বাংলাদেশের নতুন প্রজন্মের যারা মানুষ আছেন তারাও কিন্তু নতুন করে জানছে। এর মধ্যে ধরে নেই যে অনেকে বিশ্বাস করছে না, কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু এগুলো তাদের জাতির পুরনো ঘটনা, ইতিহাস বলে মানছে। কাজেই পাকিস্তানের প্রতিক্রিয়াটা খুব একটা অস্বাভাবিক আমি মনে করি না। আমি শুধু এই কথাটাই বলতে চাই, বরঞ্চ এই প্রতিক্রিয়ার একটা ইতিবাচক দিকও আছে। বাংলাদেশের মানুষ আবারও নতুন করে ৭১-এর যে চেতনাটা অনেকের মধ্য থেকে চলে গেছে সেটা বোধহয় আবার ফিরে আসবে। জানলো এটা আবার যে তারা যে ইনভলভ ছিল এবং তাদের লোককে আপনারাই বলছিলেন, অনেকেই বললেন 19৭১-এ আপনি বললেন যে ৯৩,০০০ সৈন্য ঢাকাতে তারা জেলখানায় ঠেকেছে। তাহলে বাংলাদেশের যুদ্ধটা কার বিরুদ্ধে ঘটলো? কাজেই পাকিস্তান যেটা করেছে রীতিমতো একটা হাস্যকর। আমি তো বলবো 19৭১ সালে বাংলাদেশের গণহত্যা চালিয়ে যে নিপীড়ন, যে নির্বিচার নিপীড়ন চালিয়ে বাংলাদেশ একটা ঐতিহাসিক অপরাধ করেছিল মনুষ্যত্বের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। আজ ৪৪ বছর পর সেই দায় অস্বীকার করে আবার একটা ঐতিহাসিক ভুল, আবার একটা ঐতিহাসিক পাপ পাকিস্তান করলো। কাজেই আমি এখানে আজকের এই অনুষ্ঠান থেকে মেজবা কামাল বলেছেন যে আমাদের সংগঠন থেকে এরকমটা দাবি করা হয়েছে। আমি মনে করি
পাকিস্তান শুধু এবার নয়, যুদ্ধাপরাধ বিচার শুরু হওয়ার প্রতিবারই। পর থেকে প্রতিবারই। ন্যাশনাল অ্যাসেম্বলিতে হয়েছে, পাঞ্জাব অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বাংলাদেশের যুদ্ধাপরাধ নিয়ে। এটা কখনোই একটা সার্বভৌম রাষ্ট্রের আরেকটা রাষ্ট্র করতে পারে না। আরেকটা জিনিস এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা তো এই উপমহাদেশের কয়েকটি দেশ, 7টি দেশ সার্কভুক্ত আমরা। এখানে কিন্তু একটা শর্ত আছে সার্ক চার্টারে, যে কোনো কন্টেস্টিয়াস ইস্যুস, দ্বিপাক্ষিক কোনো এই ব্যাপারগুলো কেউ কারো হস্তক্ষেপ করবে না। পাকিস্তান সরাসরি বাংলাদেশের একটা ব্যাপারে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। কাজেই আমি মনে করি আমাদের সরকারের অবশ্যই ভেবে দেখা উচিত পাকিস্তানের মতো রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখবে কি রাখবে না। আমরা চাই এর সম্পর্ক ছিন্ন হোক এবং সার্ক ফোরামে পাকিস্তানের বিরুদ্ধে রেজুলেশন তোলা হোক বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে এসে চমৎকারভাবে এই কথাগুলো বলে গেলেন আপনি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।